বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন নিয়ে কথা বলতে প্রথমে আমাকে একটা স্টমাক চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা, ধরলাম একটা স্টমাকের এটা ফান্ডাস। এই অংশটা হচ্ছে মাসকুলার পোর্শনটা, এটা হচ্ছে পাইলোরাস, এবং পাইলোরাসের এটা মাসকুলার পোর্শনটাকে পাইলোরাস বলে। পাইলোরাসের ঠিক আগের অংশটা যেটা হচ্ছে অ্যান্ট্রাম, ফান্ডাস এর অংশটুকু। এখানে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের কয়েকটা স্পেশালাইজড সেল থাকে। প্রথমে ধরি, এটা গ্যাস্ট্রিক প্যারেটাল সেল, ফান্ডাসে থাকে গ্যাস্ট্রিক প্যারেটাল সেল। এর পাশে থাকে এন্টেরোক্রোমোফিন লাইক সেল, এটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। এই গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকেই মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা হয়। এবং অ্যান্ট্রামে দুইটা স্পেশাল সেল থাকে, একটাকে বলে জি সেল এবং আরেকটার নাম ডি সেল। এখন মূল কথায় আসি। প্রথমে আমরা যখন খাবার খাবো, অ্যামাইনো অ্যাসিড রিচ ফুড যখন এই অ্যান্ট্রামে আসবে, তখন এই জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হবে। এই গ্যাস্ট্রিনের জন্য আলাদা রিসেপ্টর থাকে, গ্যাস্ট্রিন জি রিসেপ্টর অথবা কোলিসিস্টোকাইনিন বি রিসেপ্টর। এখানে এটাকে এইভাবে আঁকলাম, চারকোণ একটা রিসেপ্টর আঁকলাম, এটাই ধরলাম আমার জি রিসেপ্টর। এন্টেরোক্রোমোফিন সেলের মধ্যে থাকবে। এটা এখানে যাবে কিভাবে? এখানে ব্লাড ভেসেল দিয়ে অনেকটা এন্ডোক্রাইন হরমোনের মতো ব্লাড ভেসেল দিয়ে এখানে যাবে, যে জি রিসেপ্টর এর সাথে বাইন্ড করবে এন্টেরোক্রোমোফিন সেল এবং প্যারাইটাল সেল দুই জায়গাতেই। এটাতে পরে আসছি। ইসিএল সেল বা এন্টেরোক্রোমোফিন লাইক সেলে যখন বাইন্ড করবে, তখন এই সেল আবার হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিনের জন্য এখানে একটা আমি এরকম একটা ধরলাম এইচ এর মতো। এই হিস্টামিনের জন্য এখানে একটা রিসেপ্টর থাকে প্যারাইটাল সেলে, H2 রিসেপ্টর বলে এটাকে, রিসেপ্টর। হিস্টামিন রিলিজ হয়ে এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করলে এই H2 রিসেপ্টর এবং গ্যাস্ট্রিন রিসেপ্টর দুইটাই এখানে একটা পাম্প থাকে, সেটার নাম হচ্ছে প্রোটন পটাশিয়াম এটিপিএস পাম্প। এটাতে প্রোটন বেরোয় আসবে, মানে অ্যাসিড বেরোয় আসবে, এবং দুইটা পটাশিয়াম ঢুকবে সেলের ভিতরে। তো এই যে হাইড্রোজেন বেরোয় আসলো, এটাই অ্যাসিড, এটাই অ্যাসিড সিক্রেশন করবে। তাহলে এখানে আমার তিনটা রিসেপ্টর কাজ করলো। একটা হলো জি সেল, একটা স্টিমুলেশন দিচ্ছে, জি সেল থেকে যে গ্যাস্ট্রিক সিক্রেশন হচ্ছে সেটা স্টিমুলেশন দিচ্ছে, এবং ইসিএল থেকে যে হিস্টামিন আছে এটাও এটাও H2 রিসেপ্টরকে স্টিমুলেশন দিচ্ছে, দেওয়ার ফলে আমার প্রোটন সিক্রেশন হচ্ছে। এবং আরেকটা স্টিমুলেশন এখানে আছে, সেটা আমি হলুদ দিয়ে করি, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। এই প্যারাইটাল সেলকে স্টিমুলেশন দিবে, ইসিএল কে স্টিমুলেশন দিবে, জি সেল কে স্টিমুলেশন দিবে, এবং সবার কাজ সে বাড়িয়ে দিবে। ফলশ্রুতিতে হাইড্রোজেনের সিক্রেশন বাড়বে। এখন এখানে কয়েকটা ওষুধ কাজ করে। এই যে ইসিএল থেকে যে হিস্টামিন রিলিজ হলো, এই হিস্টামিন রিসেপ্টর এটাকে ব্লক করে H2 রিসেপ্টর ব্লকার। এগুলো কি? H2 রিসেপ্টর ব্লকার হচ্ছে রেনিটিডিন, সেমিটিডিন, ফেমোটিডিন। এগুলো
এরা H2 রিসেপ্টর ব্লক করবে, ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমে যাবে। কিন্তু এদিকে কিন্তু ভ্যাগাসের যে স্টিমুলেশন সেটাও অব্যাহত আছে, এবং গ্যাস্ট্রিনের যে স্টিমুলেশন সেটাও কিন্তু আছে। ফলে এরা কমাবে, কিন্তু একদম অ্যাবসলিউট বন্ধ করতে পারবে না। ঠিক আছে এটা। আর আরেকটা হচ্ছে এই যে প্রোটন পাম্প ইনহিবিটর, এটা হচ্ছে ইসোমিপ্রাজল, তারপর হচ্ছে ওমিপ্রাজল, এগুলো এই যে এটিপিএস, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস বা প্রোটন পাম্প, এটার সাথে কমপ্লিট মানে ইরিভার্সিবল ডাইসালফাইড বন্ড তৈরি করে এটাকে বন্ধ করে দেবে, ফলে অ্যাসিড সিক্রেশন হবে না। এবং এটা এই যে আবার পুনরায় অ্যাসিড সিক্রেশন হতে নতুন করে এটিপিএস তৈরি হতে হবে, এটার জন্য 18 ঘন্টা সময় লাগবে। এবং ওষুধ বন্ধ করার 2 থেকে 3 দিন 3 থেকে 4 দিন সময় লাগে এই প্রোটন পাম্পগুলো আবার পুনর্স্থাপিত হতে। তার মানে হচ্ছে এই যে পিপিআই, ইসোমেপ্রাজল, এর ডেইলি ডোজ হচ্ছে সিঙ্গেল ডোজ। আচ্ছা, তো এখানে আমি ওষুধ দিয়ে আমরা যখন পিপিআই অথবা ওমিপ্রাজল অথবা H2 রিসেপ্টর ব্লকার দিব, তখন এই রিসেপ্টর এবং এই রিসেপ্টর কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে জি সেলের যে সে তখনও গ্যাস্ট্রিন রিলিজ করবে। এখানে অ্যামাইনো অ্যাসিড ফুড পার্টিকেল আসলেই ও গ্যাস্ট্রিন রিলিজ করবে। এই গ্যাস্ট্রিন কিন্তু এই সেলকে স্টিমুলেশন দিতেই থাকবে, ফলে এই সেলের হাইপারপ্লাসিয়া হবে এবং এখানে কার্সিনয়েড টিউমার তৈরি হতে পারে। 1 নম্বর কথা, এটা হলো 1 নম্বর পয়েন্ট, গ্যাস্ট্রিক কার্সিনোমা। এটা সাইড ইফেক্টের কথা বলছি। 2 নম্বর সাইড ইফেক্ট, এই অ্যাসিড এনভায়রনমেন্ট ভিটামিন B12, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য দরকার। ফুডের সাথে যেগুলো বাইন্ড করে থাকে সেই আয়রনগুলো অ্যাবজর্পশন হতে অ্যাসিড এনভায়রনমেন্ট দরকার। ফলে আমি যদি পিপিআই ইউজ করি তাহলে অ্যাসিড সিক্রেশন বন্ধ হয়ে যাবে, ফলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করার ফলে অস্টিওপোরোসিস এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে এই যে ওমিপ্রাজল, তারপর হচ্ছে এই H2 রিসেপ্টর ব্লকার, এরা সবাই ইমিডাজোল এই মলিকুলের সাথে রিলেটেড। ইমিডাজোল আর ওমিপ্রাজলটা হচ্ছে মানে পিপিআই যেটা ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, প্রোটন পাম্প ইনহিবিটর, এরা বেনজোমিডাজোল, এরা মূলত একই রকম মলিকুল, এরা সবার কাজ একই রকম, যদিও কাজের রিসেপ্টরের যেসব রিসেপ্টরের কাজ করে সেগুলো ভিন্ন, কিন্তু মলিকুলগতভাবে এরা একই রকম। তো এরা এই টেস্টোস্টেরন থেকে 5 আলফা রিডাক্টেজ এনজাইম দিয়ে ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন তৈরি করে। এই ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরনটা খুবই স্ট্রং অ্যান্ড্রোজেন। তো এই যে পিপিআই এবং H2 রিসেপ্টর ব্লকার, এরা এই যে ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন এর রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ফলে এটাকে কাজ করতে দেয় না। এটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেলে ইম্পর্টেন্স তৈরি করবে, মেল ইম্পর্টেন্স। এবং আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ব্রেস্ট চিন্তা করি, এই ব্রেস্ট হয় নাই, এই ব্রেস্ট ডেভেলপমেন্টের জন্য 3টা হরমোন দরকার হয়: ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন।
এরা সবাই ব্রেস্টকে ডেভেলপ করে বিভিন্নভাবে। কিন্তু এই যে টেস্টোস্টেরন, ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, এটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা ব্রেস্টকে বড় হতে দেয় না। যখন আমার এই পিপিআই গুলো ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ফলে কি হবে, এই ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন যে ব্রেস্টকে এতদিন বড় হতে দেয়নি, সে আর অ্যাক্টিভ থাকবে না। ফলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এরা ব্রেস্টটাকে বড় করে ফেলবে। প্রোলাকটিন এরা পিপিআই এই হরমোনের কোনোটাই বাড়াবে না, কিন্তু এটার যে ইনহিবিটরি ফাংশন আছে ডাইহাইড্রোক্সিসের, সেটাকে বন্ধ করে দিবে। ফলে ব্রেস্ট বড় হয়ে যাবে। এটাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। অর্থাৎ মেলে গাইনোকোমাস্টিয়া এবং ইম্পর্টেন্স তৈরি করবে, ফিমেলে গ্যালাক্টোরিয়া তৈরি করবে একই রকম কারণে। ধন্যবাদ।